গত 19শে এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশ কিছু সুপারিশ পেশ করে। সুপারিশগুলো অনেকগুলো সুপারিশই ছিল, এর মধ্যে প্রধানগুলো হচ্ছে আপনার জাতীয় সংসদ 600 আসনে উন্নীত করার সুপারিশ, 24 সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি, আরেকটা হচ্ছে আপনার শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, মানে এগুলো বাস্তবায়ন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছেন সেখানে তাগিদ দিয়েছিলেন যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো যাতে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হয়। তো অনেকে, বিশেষ করে ইসলামী দলগুলো, ধর্মের সাথে সাংঘর্ষিক বলে এই সুপারিশগুলো বিরোধিতা করেছেন এবং নারী বিষয়ক যে সংস্কার কমিশন বাতিলের দাবিও জানিয়েছিলেন। আসলে এই প্রসঙ্গে আপনি কি বলবেন, আপনার কি মতামত? অর্থাৎ এই ইসলাম ধর্মের প্রতিনিধিত্বকারী যেসব ব্যক্তি বা শক্তি আবির্ভূত হয়েছে অন্তত সেই দাবিদার হিসেবে, তাদের দাবি হচ্ছে এই কমিশনকে বাতিল করা এবং সুপারিশগুলো যাতে বাস্তবায়ন না হয় যে ধর্মের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ এদের দাবি হচ্ছে মধ্যযুগের অন্ধকারের দেশকে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে এদের দাবি। তাহলে এইটা শুধু এরা একা কেন করছে? যত ধর্ম আছে, তাদের যত ধর্মাবলম্বী আছে, তাদেরও তো তাদের সঙ্গে নেওয়া উচিত শক্তি বাড়ানোর জন্য। যেমন হিন্দু ধর্ম তো একসময় সতীদাহ প্রথা ছিল, এটা ধর্মের অংশ ছিল। বিধবা মেয়েদেরকে জোর করে চিতায় তুলে যদি রাজি না হতো, তাদের আগুনে আত্মাহুতি দিতে হতো, চিতার আগুনে পুড়তে হতো, স্বামীর চিতার আগুনে। স্বামীর মৃতদেহ না থাকলে এমনি চিতাতে গিয়ে তাদের পুড়তে হতো, আত্মাহুতি দিতে হতো, না হলে লোকে ধরে তাদেরকে আগুনে পুড়িয়ে মারত সতীদাহের মহত্ব রক্ষার জন্য। তো এখন এই ধর্মীয় শক্তির প্রতিনিধিত্বকারী যাদের এত ধর্মানুভূতি, এত তীব্র ধর্মানুভূতি, তাদের এখন হিন্দুদেরও ডাক দেওয়া উচিত। আসো ভাই হিসেবে আমরা সবাই একত্রে এখন সতীদাহ তোমরা তোমাদের মতো চালু করো, আমরা সাহায্য করব। দরকার হলে বিধবাদের ধরে নিয়ে এসে আমরা চিতার আগুন তুলে দেবো। আর তাহলে হিন্দু ধর্ম কায়েম হলো। আর ইসলাম কায়েম করার জন্য বোরকা হিজাব শুধু ঘরের মধ্যে থাকবে, মেয়ের বাইরে বের হবে কেন? সেটা করুক। এগুলো মূরত্বরায় পৃথিবীর চাকা তো উল্টে দিকে চালাতে পারবে না, নিতে পারবে না, কিন্তু আমার দেশের চাকা উল্টে দিকে নেওয়ার ইচ্ছাটা এতে পুরোপুরি রয়ে গেছে। এরা হচ্ছে শুধু মানে কি বলবো, চরম প্রতিক্রিয়াশীল গণবিরোধী, প্রগতি বিরোধী শক্তি। এরা মানুষকে মধ্যযুগের অন্ধকারে রাখতে চায়। এই জন্য এরা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে কমিশন হয়েছে, নারীর নাম কি যেন, কি নারী বিষয়ক সংস্কার কমিশন, এটা একটা বড় কাজ হয়েছে। এদের সুপারিশ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা উচিত। এবং আমি মনে করি যে নারীর অধিকারের বিষয়গুলো আরো বেশি করে নিয়ে আসা হচ্ছে সামনে। কারণ মুসলিম সমাজের প্রগতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে নারী। কারণ এই সমাজে নারী সবচেয়ে বেশি নিগৃহীত। এরা যারা ধর্মীয় অনুভূতি নিয়ে যারা মাতামাতি করে, তারা হয়তো মানবে না কথাটা, কিন্তু বাস্তব হচ্ছে মুসলিম সমাজে নারীর অবস্থা অত্যন্ত দুর্গত। সমস্ত পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, মুসলিম সমাজের পশ্চাৎপদদের দিকে তাকিয়ে দেখো, এর মূল কারণ হচ্ছে নারীর অধিকারহীনতা। এই জন্য যারা ইসলামী সমাজের আধুনিকায়ন করার চেষ্টা করছে, আধুনিকীকরণ বা আধুনিকায়নের চেষ্টা যারা করছে, সবাই নারী মুক্তির হাত দিয়েছে, সবাই। সেটা তুরস্কে কামাল পাশাই হোক, বা একসময় আফগানিস্তানে মার্ক্সবাদীরা বা কমিউনিস্টরা যে চেষ্টাটা করেছিল সেটাই হোক, আর আজকে সৌদি আরবের যুবরাজ যে উদ্যোগটা নিয়েছে, যে প্রধানমন্ত্রী এবং যুবরাজ, কি নাম, ফয়সাল নাকি, যাই হোক, মানে যে উদ্যোগটা নিয়েছে, এখানেও দেখা যাচ্ছে যে নারীকে তারা মুক্ত করতে যাচ্ছে, নারীকে অগ্রাধিকার দিতে গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ মুসলিম সমাজের পশ্চাৎপদতার
অন্যতম কারণ হচ্ছে মেয়েদের অধিকারহীনতা। যারা মেয়েদের অধিকারের গল্প করে তারা আসলে ইসলামের খোঁজ রাখার বা ওটা লুকায় রাখার চেষ্টা করে। এরা নারী বিরোধী শুধু না, এরা সমাজের প্রগতি বিরোধী, জাতিরও তো বিরুদ্ধে, এরা জাতির বিরোধী। হ্যাঁ, জাতি বিরোধী, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা বিরোধী। এরা, সে ব্যক্তি এবং সংগঠন যেই হোক না কেন, এরা আজকে বাঙালি জাতি, বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশি মানে জাতি সত্তা সমূহ যদি বলো তাই, জাতিসংঘ, অনেকগুলো জাতি নিয়ে তো আবার বাঙালি জাতিও আছে, নৃতাত্ত্বিক জাতি, অন্যান্য নৃতাত্ত্বিক জাতি, সব মিলে আবার বাংলাদেশি জাতি, সব মানলাম। সব মিলে যে বাংলাদেশি যে জাতিসত্তা বা জনগোষ্ঠী যেটা আছে এবং যে রাষ্ট্রটা আছে, এরা এটাকে সামনে নেওয়ার বিরোধী হচ্ছে। এরা, এই শক্তিগুলো নেমেছে এখন। এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে আরো দ্রুত এই কর্মসূচিগুলো যেটা সুপারিশ করেছে এই কমিশন, সেগুলো বাস্তবায়নের জন্য যেন আহ্বান জানাতে হবে আমাদেরকে। ঠিক তেমনি আমাদের আহ্বান জানাতে হবে আরো নারীদের প্রশ্নে আরো সোচ্চার হওয়ার জন্য এই সরকারকে এবং তার কমিশনকে। দ্রুত আরো অনেক কিছু করা দরকার। মেয়েদের মুক্তির উপর নির্ভর করছে আমাদের সমাজের মুক্তির অনেকখানি, এটি প্রধানত নির্ভর করছে এই জায়গাটাতে। এইটা ইউরোপ, এই জায়গাটাতে এমনি আজকে আসে নাই। হ্যাঁ, ইউরোপে এগুলো তো বিখ্যাত উক্তি আছে বিভিন্ন জায়গায়, নেপোলিয়নের উক্তি আছে, আমাকে একটা শিক্ষিত মা দাও, তাই না, তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। হ্যাঁ, মা সাংঘাতিক ব্যাপার, জাতিকে নির্মাণ করে, জনগোষ্ঠীকে নির্মাণ করে। এই অন্ধকারাচ্ছন্ন পশ্চাৎপদ ভীরু মা দিয়ে, মেয়েদের দিয়ে কোনোদিন উন্নত জাতি তৈরি করা সম্ভব? এ তো পৃথিবীতে আজকের যুগের ভিতরে হামাগুড়ি দিয়ে বেড়াবে। যারা মেয়েদেরকে পদানত করে তারা নিজে তো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছ। মুসলিম রাষ্ট্রগুলোর কি পরিণতি আজকে? আমরা কি তাদের পথ ধরবো? তাদের মতো হব? কঠিন না। বেরোনোর চেষ্টা কেউ করছে, আমাদেরকে করতে হবে। এইটার পথে বাধা হচ্ছে এই যারা নারী প্রশ্নটাকে নিয়ে মানে মাঠে নামতে চাচ্ছে, এখন ভয় দেখাচ্ছে, ধর্মের সাথে সাংঘর্ষিক হবে। হ্যাঁ, ধর্মের সঙ্গে সাংঘর্ষিক মাঠে নামবে, এরা মাঠে নামবে। হ্যাঁ, এদের বিরুদ্ধে আজকে জাতিকে দাঁড়াতে হবে এবং এক্ষেত্রে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিশেষ দায়িত্ব নিতে হবে, আরো অগ্রণী ভূমিকা নিতে হবে। নারী প্রশ্নে আরো শক্তিশালী ভূমিকা নিতে হবে এই সরকারকে। এই সরকার না পারলে আর কোনো নির্বাচিত সরকার মানে এই পশ্চাৎপদ ভোটাধিকার নিয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ভোট দেবে, ওই যত সব আওয়ামী লীগ, বিএনপি মার্কা পার্টিগুলোকে, দলগুলোকে ভোট দেবে, এদেরকে আনবে এবং এরা দেশে অধপাতে নিয়ে যাবে। এরা ভালো কিছু করার ক্ষমতা রাখে না, কারণ এই যে টাকার খেলা হয় আর এই যে জনগোষ্ঠী একটা গড়ে উঠছে, যেভাবে গঠন হয়েছে এখানে সমাজ গঠন, রাষ্ট্র গঠন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে পরিস্থিতি, এখানে ইউনূস সরকারকেই তো আসলে বেটার মনে হচ্ছে। ছাত্ররা যদি বিপ্লবী কর্মসূচি নিয়ে আসতে পারতো সেটা আলাদা, তখন হয়তো বলা যেতে পারতো যে ইউনূস সরকারের থেকেও বেটার অপশন আছে ছাত্ররা নিয়ে, সেটা তো পারে নাই। ফলে ইউনূসকেই আসলে বেটার বলতে হবে, ইউনূস সরকারকেই বেটার বলতে হবে। অন্তত ইউনূস সরকারের কাছে আমরা এটা প্রত্যাশা করি। হ্যাঁ, আমাদের এই আশাটুকু আছে যে এই সরকার যদি পারে, যদি না পারে তাহলে দেখা যাবে কি হয়। হ্যাঁ, আর সম্প্রতি যে নারীদের উপর যে জুলুম নিপীড়ন বেড়ে গেছে, এটার কারণ কি অনেকটা ধর্মীয় উত্থানের সাথে সম্পর্কিত? অবশ্যই সম্পর্কিত আছে, অবশ্যই। এটা হচ্ছে যে মুসলিম সমাজের সমস্যাগুলো বুঝতে হবে আমাদের, মানে ধর্মীয়। হ্যাঁ হ্যাঁ, সাধারণ মুসলিম জনগণের মধ্যে যে ধর্মের প্রভাবে যে নারীর প্রতি যে মনোভাবটা গড়ে ওঠে, যে বিদ্বিষ্ট মনোভাব, নারীকে হেয় করে দেখার যে মনোভাব, এটা গড়ে ওঠে, এটা ঐতিহাসিকভাবে গড়ে উঠছে, ধর্মীয়ভাবে গড়ে উঠছে, ইতিহাস ঐতিহ্য সবকিছু মিলে এটা গড়ে উঠছে হাজার হাজার, ১,৫০০ বছর ধরে প্রায়।
1400 বছর ধরে এটা গড়ে উঠছে। এইটা মুসলিম মানুষকে, পুরুষ মানুষকে নারী বিদ্বেষ করে, নারীদের হোক। কারণ ধর্ম প্রচার হয়েছে খালি কোরআনের হাদিস দেখলে হবে না, সেখানে কি আছে সেটা আমি জানি, পড়েছি তো কোরআন হাদিস, আমি পড়েছি, হাদিস পড়েছি, কোরআন তো খুব ভালোভাবে পড়েছি, অনেকবার পড়েছি, মোটামুটি জানা আছে। আর ইতিহাস, জিহাদের মাধ্যমে এই ধর্মের প্রসার হয়েছে, সেখানে কি করা হতো, নারীদের কোথায় অবস্থান হতো, শত্রুপক্ষের নারী। যে ধর্ম যুদ্ধের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্মের স্বাভাবিক ভিকটিম হচ্ছে নারী, সবচেয়ে বেশি বড় ভিকটিম হচ্ছে নারী, সবচেয়ে বড় ভুক্তভোগী হয় নারী, যুদ্ধবন্দী হয়, ধর্ষণের শিকার হয়, মালিকানিমত হিসেবে তাদের বন্টন হয়। এইভাবে এই ধর্মটা একটা মনস্তত্ত্ব গড়ে চলেছে মুসলিম সমাজের ভিতরে। এইটা হচ্ছে আমাদের অভিশাপের একটা জায়গা, খুব বড় জায়গা। এখান থেকে মুসলিম সমাজকে বের করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। তার প্রধান শর্ত হচ্ছে নারীর মুক্তি, প্রধান শক্তি হচ্ছে নারীর জন্য নির্ভয় একটা সমাজ প্রতিষ্ঠা করা, নির্ভয় মানে ভয়হীন রাষ্ট্র প্রতিষ্ঠা, নারী ভয় পাবে না এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, নারী বান্ধব হবে, নারীকে সবচেয়ে বেশি মর্যাদা দেবে। সেই কাজটাই আমরা ইউনূস সরকারের কাছে প্রত্যাশা করি। এখন ওই ইউনূস সরকার যদি এখানে নতি স্বীকার করে দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের ভিন্ন বিকল্পের কথা ভাবতে হবে। অন্তত কিরকম বিকল্প? ছাত্রদের কাছে আহ্বান জানাতে হবে। আর তো কেউ পারবে না দেশে, ছাত্ররা যদি পারে, ছাত্রদের কাছে তখন আমাদের উপস্থিত হবে, তাদেরকে ডাক দিতে হবে বিকল্প কিছু করার জন্য।